আবার একটা নতুন টেক নিউজের সময় হয়ে গেছে আর আমিও বরাবরের মতো প্রিয়তোষ বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট দেবো, তবে বলে দিই অনেকেই নাকি হোয়াটসঅ্যাপের আপডেট পছন্দ করছেন না। আপনারা বলুন তো হোয়াটসঅ্যাপের আপডেটগুলো কি কাজে লাগছে? না হলে পরের দিন থেকে আর শেয়ার করবো না। যাই হোক, আজকে বলে দিই হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ ভয়েস মেসেজ পাঠায়, হোয়াটসঅ্যাপ নিজেই সেটাকে টেক্সটে ট্রান্সক্রাইব করে আপনাকে দেখাবে। অনেক সময় ভিড়ভাড়টায় ভয়েস মেসেজ শোনা আমাদের পক্ষে পসিবল হয় না যে কি বলেছে না বলেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত বেটা পর্যায়ে এসছে, তবে কিছুদিন পরে স্টেবল ভার্সনে চলে আসবে। আমার জন্য খুবই একটা উপকারী ফিচার। এবার আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে এই ধরনের আপডেটগুলো আপনাদের কতজনের কাজে লাগছে। আর বেশি দেরি করবো না, আরও অনেক নিউজ আছে আর লাইক সাবস্ক্রাইব যেগুলো আপনাদের করার কথা করে রেখে চলুন পরবর্তী খবরগুলো দেখি। অবশেষে অ্যাপেল কিন্তু এবার প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। আগে আমরা দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়ন অ্যাপেলকে টাইপ সি পোর্ট দিতে বাধ্য করেছিল। হ্যাঁ, লাভবান আমরাই হয়েছিলাম, কিন্তু অ্যাপেল প্রথমে দিতে চায়নি। ইউরোপীয় ইউনিয়ন যখন আইন করেছিল তখন টাইপ সি দিতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছে অ্যাপেলের যে সফটওয়্যারগুলো রয়েছে, ধরুন আইটিউন, তারপরে আই মেসেজ, এগুলো অ্যান্ড্রয়েডে ইউজ করতে দিতে হবে। আর সেই ক্ষেত্রেই অ্যাপেল একটু পিছুপা হয়ে গেছে। অ্যাপেল ইউএস এর কোর্টে বলেছে অ্যাপেলের যে সমস্ত সিকিউরিটি ফিচার রয়েছে বা এক্সক্লুসিভ ফিচার রয়েছে সেগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি নাকি উঠে পড়ে লেগেছে অ্যাপেলের এগেনস্টে কেস করছে। তো দেখা যাক, ইউএস এর কোর্ট এখনো পর্যন্ত কোনো রকম ইউরোপীয় ইউনিয়নের পক্ষে রায় দেয়নি। তো দেখা যাক, অ্যাপেল একটা ভালো ফাইট দিচ্ছে। অ্যাপেলের যে আই মেসেজ সেটা কখনোই আর অ্যান্ড্রয়েডে যাতে ইউজ না করা যায়। আমরা অ্যান্ড্রয়েড 15-এর জন্য হাপিত্তেশ করছি, কেউ তো অ্যান্ড্রয়েড 14ও এখনো আপডেট পাননি। ইতিমধ্যে অ্যান্ড্রয়েড 16-এর কি আপডেট আসবে, কি ফিচার আসবে সমস্ত রোল আউট হয়ে গেছে, এমনকি ডেভেলপার প্রিভিউ চলে এসছে। তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড 16-এর কি ফিচার থাকবে সেটা নিয়ে আমি একটা শর্টস বানাবো, কিন্তু একটু ছোট্ট করে বলে দিই। প্রথমত, অ্যান্ড্রয়েড 16-এর যে সিকিউরিটি প্রাইভেসি ফিচার সেটাকে ঢেলে সাজানো হচ্ছে। এখন বিভিন্ন অ্যাপ্লিকেশানে আমরা যদি কোনো রকম গ্যালারি অ্যাপ্লিকেশান দিই, সেই অ্যাপ্লিকেশানটা গ্যালারিতে যতগুলো ছবি রয়েছে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারে। কিন্তু অ্যান্ড্রয়েড 16-এর যে প্রাইভেসি ফিচারটা আসছে, আপনি গ্যালারির ভেতরে কোন সেক্টরটার পারমিশন দিচ্ছেন সেটাকেও সিলেক্ট করতে পারবেন। সুতরাং ওই ফোল্ডারটার বাইরে অ্যাপ্লিকেশানগুলো কোনো রকম আপনার ফোনের পারমিশন পাবে না। খুবই ভালো সিকিউরিটি ফিচার। এছাড়াও নোটিফিকেশান প্যানেলকে অ্যাক্সেস করার আরও ফিচার দেওয়া হবে, নোটিফিকেশান কুল ডাউন ফিচার দেওয়া হবে। তো দেখা যাক, এর উপর ডেডিকেটেড ভিডিও চাইলে কমেন্ট করবেন। অবশেষে গ্লোবাল মার্কেটের পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটে ওপো ফাইন্ড X8 আর X8 Pro লঞ্চ হয়ে গেছে। বেশ ভালো দামে লঞ্চ হয়েছে, মানে বেশ অনেকটাই দাম রাখা হয়েছে। ওপো ফাইন্ড X8 এর দাম প্রায় 70,000 রুপি, বাংলাদেশে 1 লাখ ছাড়িয়ে যাবে। আর প্রো ভার্সন এখানেই 1 লাখ রুপি, বাংলাদেশে মোটামুটি ধরুন 1,20,000 বা 30,000 টাকা। মোটামুটি দুটো ফোনের স্পেসিফিকেশন কিন্তু একই রকম রয়েছে, কিন্তু ওপো ফাইন্ড X8 এটা একটু ছোট ফোন আর X8 Pro একটু বড় ফোন। বাদ বাকি ক্যামেরাতে দুটোতেই টেলিফটো সেন্সর রয়েছে, বড় ব্যাটারি রয়েছে। স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম, দেখি কভার করা যায় কিনা। ভিভো একটা মারাত্মক ধরনের স্মার্টফোন লঞ্চ করেছে, ভিভো Y300, যেটা দাম রাখা হয়েছে 20,000 রুপি। আর মোটামুটি স্মার্টফোনটায় 10,000 রুপির একটা প্রসেসর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2। যাই হোক, ভেবে চিনতে দেখবেন। আর এই ফোনটার কেমন লাগলো স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম, জানাবেন। ওপো পুরো একদম স্যামসাংকে ঠুকে দিয়েছে। ওপো যখন ColorOS 15 এর লঞ্চ ইভেন্ট করছিল, তখন ওপো যে স্ক্রিনটা শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে স্যামসাংয়ের S24 আলট্রা ফোনটা রয়েছে। আর সেখানে যে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড, তার থেকে ColorOS 15 এর অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড অনেক স্মুথ। কিন্তু হ্যাঁ, এখনও স্যামসাংয়ের One UI 7 এর আশা বাকি রয়েছে, যদিও সেটা বেশ কিছু ডেভেলপার ক্ষেত্রে, মানে ডেভেলপার প্রিভিউ ক্ষেত্রে স্ট্রাগল করছে। আমরা 2025 সালের প্রথম দিকেই কিন্তু One UI 7 এর আপডেট পেয়ে যাব। এখন আপনারা বলুন, ColorOS কি কখনোই One UI এর জায়গাটা নিতে পারবে? হ্যাঁ, এখনো পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারের ব্যাপারে স্যামসাং সব থেকে সেরা। আর ColorOS কোন ফোনে কবে রোল আউট হবে তার একটা যে এলিজিবল ডিভাইসের লিস্ট, সেটা সামনে এসছে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা এখান থেকে আপনার ডিভাইসে কবে অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আসবে ColorOS 15 এর সাথে দেখে নিতে পারেন। আর এর পাশাপাশি অনারের তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, Honor 300 আর Honor 300 Pro। স্পেসিফিকেশনও মোটামুটি দিয়ে দিলাম। এই স্মার্টফোনগুলোর সব থেকে হাইলাইটিং পয়েন্ট হবে ক্যামেরা, আর ফোনগুলো দেখতে যথেষ্ট সুন্দর, কালারগুলো যথেষ্ট মারাত্মক ভালো। তবে হ্যাঁ, অনারের স্মার্টফোন আমি কখনোই রেকমেন্ড করতে পারছি না, কারণ অনারের যে আফটার সেল সার্ভিস সেটা এতটাই ঘাটিয়া না, মানে একবার ফোন খারাপ হয়ে গেলে আপনার কপালে দুঃখ আছে। আর প্রত্যেকটা লোকালিটি বা এরিয়াতে অনারের সার্ভিস সেন্টারও নেই, হয়তো আপনাকে 50 কিলোমিটার 100 কিলোমিটার ছুটতে হবে। কেন ভাই, ফোন কিনে সার্ভিস না পেলে কেন কিনতে যাবো? যাই হোক, স্যামসাংয়ের কথা বলতে বলতে একটু থেমে গেছিলাম। স্যামসাংয়ের S25 আলট্রা যে ফোনটা, সেই ফোনটার একদম ড্যামি ছবি সামনে চলে এসেছে। অ্যাকচুয়ালি এটাই লাইভ ইমেজ ধরে রাখতে পারেন। হ্যাঁ, এই ফোনটা একটু স্কোয়ারিশ মডিউলে দেখতে হচ্ছে। আগের জেনারেশনের থেকে এই জেনারেশনের ফোনটা যে খুবই ডিজাইনের দিক থেকে চেঞ্জ হচ্ছে এমনটা নয়, কারণ
কারণ ফ্ল্যাগশিপ লেভেল এই ধরনের স্যামসাং বা অ্যাপেল ডিজাইনের দিক থেকে কিন্তু কেউই খুব একটা স্মার্টফোনকে চেঞ্জ করে না। তবে হ্যাঁ, এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এ আসবে আর One UI 7-এ আসবে। One UI 7-এ বলা হচ্ছে আগের জেনারেশনের থেকে অনেক বেশি স্মুথ করা হবে অ্যানিমেশনগুলো, ওপেনিং স্পিড। তার সঙ্গে সঙ্গে যে নোটিফিকেশান প্যানেল হবে সেই নোটিফিকেশান প্যানেলে এবার ব্রাইটনেস বা এবার যে সাউন্ড ভলিউম কন্ট্রোল সেগুলো আলাদা আলাদা সেপারেটভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন, সাজিয়ে রাখতে পারবেন। অ্যাকচুয়ালি এটা iOS 18-এর থেকে কপি করা বলতে পারেন বা ইন্সপায়ার্ডও বলতে পারেন, যাই হোক। এছাড়া One UI 7.0-তে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার তো ইমপ্রুভ করা হবে, তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আপনি প্রম্পট দিয়ে এবার নাকি ভিডিও তৈরি করতে পারবেন। জানি না স্যামসাং সত্যি কি করে, অবশ্যই দেখার আছে। আর হ্যাঁ, আমরা যখনই এটার আপডেট পেয়ে যাব না, সবার আগে কথা দিচ্ছি, বাংলায় সবার আগে আমরা মানে ভিডিওটা নিয়ে আসবো। আর তার জন্যই সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন যাতে ভিডিওগুলো মিস না হয়ে যায়, ঘন্টাটা বাজাবেন। রেডমি K80 সিরিজ নভেম্বরের 27 তারিখ চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। মেনলি মিডিয়াটেকের Dimensity 9400 চিপসেট থাকবে, আর প্রো ভার্সনে হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট থাকতে পারে। তবে চাইনিজ ভার্সনটা যখন আমাদের দেশে আসবে তখন প্রসেসর চেঞ্জ হয়ে যেতে পারে, তাই জন্য ওটাকে নিয়ে বেশি কথা বলছি না। আর চাইনিজ ভার্সন কেনার জন্য কখনোই রেকমেন্ড করবো না। তবে রেডমি চুপিসারে একটা অপকর্ম করে দিয়েছে। অ্যাকচুয়ালি রেডমি A4 যে স্মার্টফোনটা রেডমি লঞ্চ করেছিল না, 8,500 রুপি প্রাইস পয়েন্টে 5G বলে ধামাকা করছিল, মানে অ্যাড করছিল আর কি। সেই ফোনটায় না শুধু জিওর 5G আপনি অ্যাভেল করতে পারবেন, কোনো রকম এয়ারটেলের 5G অ্যাভেল করতে পারবেন না। কারণ এয়ারটেলের 5G ইউজ করার জন্য যে ফ্রিকোয়েন্সিটা দরকার সেটা রেডমি A4 স্মার্টফোনটাতে নেই। এইগুলো যথেষ্ট খারাপ কাজ করছে রেডমি, কারণ স্মার্টফোন গ্রাহকরা তো শুধু জিও ফোন ব্যবহার করেন না, তারা এয়ারটেল ব্যবহার করেন। কেনার পরে যদি সে 5G ব্যবহার করতে না পারে, কি যাতা। যাই হোক, এর পাশাপাশি রেডমির যে ছোট ভাই আছে পোকোর তরফ থেকে 4টে স্মার্টফোন লঞ্চ হতে পারে। পোকো X7 Pro, পোকো F7 Pro আর F7 Ultra। যদিও সবার আগে পোকো X7 Pro লঞ্চ করবে, যেখানে মিডিয়াটেকের Dimensity 8400 চিপসেট থাকবে। আর তারপরে পোকো F7-এ আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট দেখতে পাবো। আর পোকো X7 Pro মোটামুটি 25,000 রুপির নিচে, আর পোকো F7 যেটা সেটা মোটামুটি 30,000 রুপির নিচে লঞ্চ করবে। এগুলো অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ কিলার তকমা নেবে, কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 এটা কিন্তু এখনো অ্যানাউন্স হয়নি, অর্থাৎ 2025 সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ হয়ে যেতে পারে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, লাইকটা দেখুন এখনো করা হয়নি, লাইক করে দেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।